রবিনহুড দ্য অ্যানিম্যাল রেস্কিউয়ার দুর্ঘটনায় আক্রান্ত পশু পাখি উদ্ধার এবং সেগুলোর সেবা নিশ্চিতে কাজ করছে এই সংগঠন। মহৎ এই উদ্যোগের নেপথ্যে যার অবদান তিনি রবিনহুড খ্যাত আফজাল খান। পশু প্রাণী উদ্ধারকারী একটি প্রাইভেট সংস্থা রবিনহুড নিজেকে তৈরি করতে পেরেছে। আমার নাম তো রবিনহুড না, আমার নাম আফজাল। মানুষের কাছে নিজেকে চিনিয়েছেন পশু পাখির নিরাপদ আশ্রয়দাতা হিসেবে। তোমাদের সবার সাথে অনেক জরুরি কথা। বাস্তবে পশুপ্রেমের আড়ালে তার অপকর্ম সবার জানা। সার্চলাইটের গত 2 পর্বে তার বিস্তারিত উঠে আসে। রিপোর্ট প্রচারের পর তিনি আত্মগোপনে চলে যান। তোমাদের সবার সাথে অনেক জরুরি কথা। হত্যা মামলায় এজাহারভুক্ত আফজাল খানকে পুলিশ একবারের জন্য ধরতে পারেনি। তবে ধরা পড়ে জেল খাটেন স্ত্রী শাহরিন আরফা এনি ও তার ম্যানেজার মনোয়ারা আক্তার মুনিয়া। আফজালের ওয়াইফ আর আফজাল এখনো ক্লেম করতেছে আমার নামে যে আমি আতিফের মানা। এটা কিভাবে সম্ভব যে আমি আতিফের মানা? এটার জন্য আমাকে থানা থেকে বলা হয়েছে যে ডিএনএ করার জন্য। তো ডিএনএ রিপোর্ট চলে আসছে, ডিএনএ রিপোর্ট পজিটিভ ম্যাচ করেছে যে আতিফের মা বাবা আমরাই। রবিনহুড দ্য অ্যানিম্যাল রেস্কিউ টিমের সদস্য তাসফিয়ান আতিফ ইসলাম রাফি হত্যাকাণ্ডে মামলা করেন মা তানজিনা রহমান। মামলার 1 বছর পেরিয়ে গেছে। তদন্তের অগ্রগতি পরের কথা। আফজালের হয়রানিতে পরিবারকে উল্টো নাকানি চুবানি খেতে হচ্ছে। ওকে যে হত্যা করা হয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ড যে হয়েছে, এটা ওকে যে জানা যায় আসেনি আফজাল। তারপর হচ্ছে কবরস্থানে যায়নি, আমার সাথে কখনো যোগাযোগ করেনি, আমাকে সরি বলে নাই, কোনো কিচ্ছু করে নাই। উল্টা জায়গায় জায়গায় আমার নামে বদনাম করে বেড়াচ্ছে। আমি মা বাবা না, আমি কিছু করতে পারবো না, থানা পুলিশ ওর পকেটে, থানা পুলিশ কিছু করতে পারবে না। তদন্ত কর্মকর্তাকে ফোন দিলে সে বলে হচ্ছে, হবে, আপনি চিন্তা করবেন না, শুধু এইটুকুই বলে। আওয়ামী আমলের ক্ষমতাবান পুলিশের লেসপেন্সার আফজাল এতটাই ক্ষমতাবান ছিলেন যে পুলিশের প্রভাবশালী কর্মকর্তাদের সাথে দহরম মহরম সম্পর্ক ছিল, যাদের ক্ষমতায় যাকে তাকে হয়রানি এবং ভয়ভীতি দেখাতেও পিছপা হতেন না। পুলিশের সেই ক্ষমতায় হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টাও চালাচ্ছেন, যার কারণে বছর পেরিয়ে গেলেও তদন্ত রিপোর্ট জমা হয়নি। যদিও তদন্ত কর্মকর্তা দাবি করছেন মামলার অনুসন্ধান চলছে। ডিএনএটা আমরা প্রাপ্ত হয়েছি, আর ওই যে সিআইডি রাসায়নিক ওইটা এখনো প্রাপ্ত হয়নি। ওইটা প্রাপ্ত হওয়ার পরে আমাদের সিনিয়র অফিসারদের এই তদন্তের ফলাফল জানাবো, তাদের সাথে আলোচনা সাপেক্ষে মামলা নিশ্চয় জানা হবে। বিতর্কিত ব্যক্তি আফজাল এখানেই থেমে থাকেননি। নতুন করে পশু চিকিৎসালয় খোলার চেষ্টা করছেন। অনুমোদন না থাকায় বছরখানিক আগে সেটি বন্ধ করে দেয়া হয়। এবার কি তাহলে অনুমোদন নেওয়া হয়েছে? খবর নিতে পুরান ঢাকার আলাউদ্দিন রোডের ভেটেরিনারি কাউন্সিলে হাজির হলাম। মাঝখানে তার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। আমিও 2 বার গিয়েছি, তার কার্যক্রম আমি খুঁজে পাইনি, কারণ ওখানে হয়তোবা ক্লিনিক তখন ছিল না। এখন আবার সে শুরু করছে কিনা ঠিক আমি জানি না। আফজালের কোনো ক্লিনিক আমাদের এখানে নিবন্ধন পায়নি। অনুমোদন ছাড়া পশু চিকিৎসালয় খোলার সাহস পান কোথায়? তার এই সাহসের উৎসই বা কি? আমি হাফ প্যান্ট পরা, এটার ফুল ছবিটা দেখাতে বলেন, এটার ফুল ছবিটা কিন্তু ওরা দেখাতে পারবে না। টিভির পর্দায় সেন্সর করে দেখানো অশালীন ছবিগুলো অপপ্রচার দাবি আফজাল খানের। তার এমন কিছু কন্টেন্ট আমাদের হাতে রয়েছে যা কোনোভাবেই প্রচারযোগ্য ছিল না। দ্বিতীয় কন্টেন্টটি মূলত একটি ভিডিও চিত্র। পর্নোগ্রাফি আইন ও নৈতিক কারণে পুরোটা দেখানো সম্ভব নয়। শুধু আফজালের চ্যালেঞ্জের কারণেই আমরা এটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। টিম সার্চলাইটও আফজাল খানকে চ্যালেঞ্জ দিচ্ছে এসব ছবি ও ভিডিও মিথ্যা প্রমাণের। অশালীন ছবি তুলে সংগ্রহে রেখেছেন, সেটিও বা নৈতিক কিনা সেই প্রশ্নও রাখছি।
আফজাল খানের বক্তব্য জুড়ে নিজেকে বাঁচানোর নামে কতটা মিথ্যাচার ছিল তার আরেকটি নমুনা হচ্ছে এই তরুণীকে নিয়ে দেয়া বক্তব্য। আমি আমার পরিবারের অমতে ওদিনকে গিয়েছিলাম বিড়ালের চিকিৎসা করাতে। এই জিনিসটা আফজাল জানতো যে আমি ওদিনকে অমতে গিয়েছি, আমার পরিবার জানে না। সেখান থেকেই সে আমাকে প্রথম ফাঁদে ফেলানো শুরু করে। এটাই হচ্ছে শুরু। ও হচ্ছে এই ব্যাপারটাই আমার এগেনস্টে কাজে লাগিয়েই ও জোরপূর্বক রেপ করে আমাকে। ও জানে যে আমি আইনের আয়তায় যেতে পারবো না, ও ভালো মতো জানে। ও এই জিনিসটাকে এই জন্য আমার এগেনস্টে ইউজ করতেছে। মানুষ তো এটা দেখবে না যে আমার দোষ আছে কিনা, মানুষ তো জাজ করবে যে আচ্ছা এই মেয়েটাকে রেপ করা হয়েছে। কেউ তো এটা বলবে না যে ওর তো এখানে দোষ ছিল না। এই কথাটা খুবই কম মানুষ বলে আমাদের সমাজে, যে ওর দোষ ছিল না। এর জন্য আমি আর কি পারবো না ওর এগেনস্টে আমি নিজে মামলা করতে। বাট যদি আমার এই ইনফরমেশনগুলো লুকিয়ে রেখে, গোপনীয় রেখে ওর এগেনস্টে মামলা করা হয়, আমি অবশ্যই করব। সমাজ বাস্তবতায় কতটা অসহায় যে ধর্ষণের পরও মামলা করতে পারছেন না এই তরুণী। তবে আফজালের ধর্ষণের ঘটনাটি মিথ্যা প্রমাণের চ্যালেঞ্জও ছড়েছেন। ও প্রমাণ করতে আসুক, ও চ্যালেঞ্জ নেক আমার সাথে যে হ্যাঁ এই মেয়ের সাথে আমার এই প্রবলেমটা আছে, এর কারণে ও আমার সাথে এটা করছে। ও চ্যালেঞ্জ নেক, আপনারাই বলেন ওকে আসতে, আপনারা দায়িত্ব নিয়ে ওকে বলেন যে হ্যাঁ তুমি চ্যালেঞ্জ নাও। ও চ্যালেঞ্জ দিতে চাচ্ছে, তুমিও চ্যালেঞ্জ নাও যে হ্যাঁ তোমার ওর কাছে ওর এগেনস্টে তোমার কিছু আছে। পারবে না, আসবে, ওটা দেখবেন। ও কোনোদিনও আপনাদের সাথে পারবে না, কারণ এটা তো হয়েছে। আমি তো মিথ্যা বলতেছি না, ও নিজেও জানে যে ও কী করছে। পশুপ্রেমের আড়ালে আফজাল খান কতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন তার প্রমাণ পরবর্তী প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের মন্তব্যের ঢল। সার্চলাইটের ২৫ শতাধিক পর্ব প্রচারের ইতিহাসে এটি একটি রেকর্ড। মন্তব্যের সূত্র ধরে আমরা আবারও কয়েকজনকে খুঁজে বের করি। সে তার পকেট থেকে একটা কিটকেট বের করছিল যে তোর জন্য একটা কিটকেট নিয়ে আসছি, কিটকেট চকলেট। তো কিটকেটটা যখন সে বের করে তখন একটা প্যাকেট ফ্লোরে পড়ে যায়। প্যাকেটটা কন্ডমের প্যাকেট ছিল। আমার আর বুঝতে বাকি নেই যে এটা সে আমার জন্যই নিয়ে আসছে বাসায়, ঠিক আছে, আমার সাথে খারাপ কিছু করার জন্য। পরে আমি অনেক রেগে ওকে বের করে দিই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ও যে একটা ক্যারেক্টারলেস, ওটাকে নিয়ে সে খুব প্রাউড ফিল করে। উম্মে কুলসুম জেনিং, বাড়ি কুমিল্লা সদরে। বছর 6 আগে ফেসবুক দেখে আফজাল খানের রবিনহুড টিমের স্বেচ্ছাসেবী হয়েছিলেন। সেই সময়ে আফজালের কুকীর্তির সাক্ষী জেনি নিজেই। আমাদের যদি কোনো প্রবলেম হতো বিড়াল বা কুকুরের, যে ওইটা নিয়ে কথা বলার জন্য ওকে ফোন করতাম, হুট করে ভিডিওটা মানে উইদাউট এনি কি বলবো, আগে থেকে কোনো বলা কোয়া নাই, ক্যামেরাটা ভিডিওটা অন করে দিত এবং সে শার্টলেস থাকতো, অনলি আন্ডারওয়্যার অ্যান্ড হোল বডিতে ট্যাটু। মানে নামাজ রোজা পরে এটা সবাইকে বলেই বেড়ায়, মানে পুরোটা বডিতে ট্যাটু। থলের বিড়াল বের করে দেওয়ার মতো আফজালের কুকীর্তি ফাঁস করেছেন প্রকাশ্যে বক্তব্য দিয়েই। অন্য ভুক্তভোগীদের মতো নিজেকে আড়াল করতে চাননি। আপনি কখনো দেখেছেন কোনো মেয়েকে সে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে বা জড়িয়ে ধরেছে? আমি অনেক আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে এবারে যখন দেখা হতো ধাম করে জড়িয়ে ধরতো পিছন দিয়ে, বলতো যে বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরতো। হ্যাঁ, আর বলতো যে তুই মানে কি বলবো, আমাকে এমন হচ্ছে ডিরেক্ট বলছে যে তুই তো আমাকে দিচ্ছিস না, তোর সাথে আমি সেক্স করতে চাই। জেনি নিজেও আফজালের লালসার মুখোমুখি হয়েছিলেন। তবে সাহসী এই নারী নিজেকে রক্ষা করতে পেরেছেন। কিন্তু অন্যদের কি অবস্থা যারা কথা বলতে ভয় পান? ও অনেক মানুষকে মেয়ে দিত মানে ফ্যান্টাসির জন্য, যে ওকে ও হেল্প পাবে এটা থেকে, সেটা করে। কুমিল্লায় আরেকজন ভুক্তভোগীর সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। আফজালের আইনি রোশানলে পড়ে ধস নেমেছে তার ব্যবসা বাণিজ্যে। ভাই আমি কি বললাম, পরিবার থেকে টোটালি বলে দিয়েছে আপনাদের ফোনে না, ভয় পাচ্ছে। মানে ওর যে ক্ষমতা দেখাইছে, মানে মনে হচ্ছে ও সব পারে। তারিকুল ইসলাম রিয়াজ, আফজালের সাথে তার কোনো পূর্ব পরিচয় কিংবা বিরোধ ছিল না। শুধু সন্দেহের বশে রিয়াজকে নিজ প্রতিষ্ঠান থেকে তুলে নেন আফজাল। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে ঢাকায় এনে রিয়াজকে আইসিটি আইনের মামলায় আসামি করা হয়। দীর্ঘদিন জেল খাটার পর জামিনে বেরিয়েছেন ঠিকই, কিন্তু এখনও ভয় কাটেনি। কথিত পশুপ্রেমিক আফজাল ওরফে রবিনহুড ক্ষমতার দাপট দেখিয়ে কতজনের সর্বনাশ করেছেন তার সঠিক হিসাব নেই টিম সার্চলাইটের কাছেও। তবে সংখ্যাটা যে কম নয় সহজেই তা অনুমান করা যায়। ফিরছি একটা বিরতির পর। অ্যানিম্যাল লাভার তো নাই,
সে নিজেই কুকুর বিড়ালে পা ভেঙে দিয়ে তার বাসার দরজার সামনে ফালাই দিয়ে সে আবার ওগুলো ভিডিও করে মানে রেস্কিউ করতো। মানে আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম, ভলেন্টিয়াররা তারা ওই ছবিগুলো তুলত। রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউ টিমের প্রায় শুরু থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত ছিলেন নির্ঝর। তার দায়িত্ব আফজাল খানের পশু পাখি উদ্ধার কার্যক্রম সহ প্রচারণার চিত্র ধারণ করা, অর্থাৎ ক্যামেরাম্যান। সে বিভিন্ন মেয়েরে নিয়ে আসতো, নিয়ে এসে তাদেরকে মডেল বানানোর জন্য আমাদের মাধ্যমে ছবি তোলায় নিত এবং সেই মেয়েগুলাকে তারা ইউজ করতো, আফজাল ভাই ইউজ করে আরও বিভিন্ন খানে সাপ্লাই দিত। আফজালের নারী লিপ্সার বিরোধিতা করায় রোষানলে পড়েন নির্ঝর, এমনকি শারীরিক নির্যাতনের শিকারও হন তিনি। তার সাথে যে যারা কাজ করার পর যখন চলে আসে বা চলে যেতে চায় তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে সে আবার ছেলেপেলে ওই যে তার ভলেন্টিয়ারকে দিয়ে আবার সে আক্রমণ করায়। রবিনহুডের খোলসে ব্যক্তি আফজালের অন্ধকার দিকটি খুব কাছ থেকেই দেখেছেন তিনি। পুরনো ঘটনা মনে করে এখনো আতঙ্কে থাকেন। যখন মেয়েগুলা এসে আফজাল ভাইয়ের কাজকর্ম দেখে বা আফজাল ভাই টার্গেট নেয় এই মেয়েটারে এবার আমি খেয়ে দেবো বা এরকম কিছু, তখন আমি ওই মেয়েগুলোকে আমি আগে থেকেই বলে দিতাম যে এখানে এসো না, এখানে এরকম সমস্যা আছে, তোমরা চলে যাও, বা ওরা সাইড কেটে চলে যাইতো। এই ব্যাপারটা আফজাল ভাই বুঝতে পেরে আমার সাথে আফজাল ভাইয়ের একটা হাতাহাতি হয়ে যায়। তরুণীদের বেছে বেছে টার্গেট করা আফজাল পশুপ্রেমের অভিনয় করে গেছেন। সোশ্যাল মিডিয়ায় এসব অভিনয় চিত্রের বেশিরভাগই নির্ঝরের তৈরি। তাকে ভাবিয়ে তোলে আফজালের এক অঙ্গে কত রূপ। ওই মেয়েরা চাইলে প্রতিবাদ করতে পারতো, কিন্তু পারতো না, কারণ সে তো ব্ল্যাকমেইল করতো। তার কাছে ভিডিও থাকতো, ছবি থাকতো। মানে বিকাশে একটা বিকাশ নাম্বার দেয়, দেওয়ার পরে ওখান থেকে টাকা চলে, হাজার হাজার টাকা উঠায়। রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার বাসিন্দা ফাতেমাতুজ জোহরা মৌ পেশায় আইনজীবী। স্থানীয় একটি নারী সংগঠনের প্রতিষ্ঠাতাও তিনি। বাসার নিচে কুকুরের আবাসস্থল, এখান থেকেই আফজালের পশু সেবার হাতে খড়ি। তো সুলতান নাম করে একটা কুকুর ছিল, সুলতান। ওর একটা পায়ে সমস্যা ছিল, এমনিতে আদারওয়াইজ এভরিথিং সে সুস্থ। হঠাৎ করে মারা গেল কিভাবে? আর তার আগে ও সুলতানের দিয়ে অনেক টাকা ইনকাম করছে। ও সুলতানকে যে ও মারছে ও নিজেই স্বীকার করছে আমার কাছে। ও যে এত নিচুই নেমে যাবে বা এটা করবে আসলে আমি কখনো আশা করি নাই। আর আমি যেটা দেখলাম রিপোর্টে যে প্রশাসনিক বা ওর যে হেল্প, এটা ও সবার নাম ভাঙাই খায়। যে কটা দেখাইলে তার ডোনেশন আসবে ওই কটাই দেখবেন শুধু মানে ভিডিওতে আনে। আফজাল খানের প্রতারণার জালে পড়া মালয়েশিয়া প্রবাসী এক নারীর সাথে কথা বলে টিম সার্চলাইট। যারা এরকম তার কাছে অ্যানিমেল রাখছে, একটা সময় যারা টাকা দিতে পারে নাই বা কোনো আগে এক সময় অনেক দিছে, তারপরে হয়তো যখন দিতে পারে না তখন ওই মানুষগুলার কুকুর বিড়ালগুলাকে সে মেরে ফেলে। যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষের কাছ থেকে সুবিধা পাবে ততক্ষণ সে মহান। সুবিধা নেওয়া শেষ, তার চেয়ে খারাপ মানুষ আর তার কাছে নাই। যখন টাকা ফেরত নেয়ার পালা, তখন আফজালের কুৎসিত দিকটা দেখতে পান এই নারী। প্রথমে ফোন নাম্বার ব্লক, পরে ফেসবুকে অপপ্রচার ও হেনস্থার শিকার হন তিনি। বিপরীতে আফজাল তার রমরমা বাণিজ্য চালিয়ে গেছেন। মানুষ যে এরকম বোবা প্রাণী নিয়ে এরকম বিজনেস করতে পারে আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না। আফজাল এতটাই ধূর্ত ছিলেন যে কখনো অনুদানের বড় অঙ্কের টাকা ব্যাংকিং চ্যানেলে গ্রহণ করতেন না। গেল ৫-৭ বছরে তার চেহারায় যেমন জৌলস এসেছে, বেড়েছে অর্থ সম্পদের পরিমাণও। টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে, নারীদের প্রতি আফজাল খানের দুর্বলতার আভাস অনেক পুরনো, সাথে ধর্ষণের অভিযোগ তো রয়েছেই। ব্যক্তি জীবনেও ৪টি বিয়ে করেছেন আফজাল। এর মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় ও তৃতীয় বিয়ে করেন। সে তো আমি থাকা অবস্থায় বিয়ে করলো। আমি যখন ওর বাসায় যখন আসি, অলমোস্ট অসুস্থ বাচ্চা, প্রেগনেন্ট হয়ে গেছি 2-3 মাস পরেই সে আমাকে ফোর্স করে বাচ্চাটা নেওয়াইলো। বাচ্চা নিতে হবে, নাহলে আমাদের বাড়িতে থাকা যাবে না। পরিচয় পশুপ্রেমিক, অথচ চলেন কমান্ডো স্টাইলে। হাতে ওয়াকিটকি, কোমরে ছুরি আর গায়ে বিশেষ পোশাক। ভলেন্টিয়ারদের বস বলে সেলুট দিতে বাধ্য করা সহ ভিন্ন এক পরিবেশ তৈরি করেছেন আফজাল। রবিনহুডের থার্ড পার্ট যে কেউ হুট করে দেখলে
ভরকে যেতে পারেন সরকারি অফিস আদালত, আইন শৃঙ্খলা বাহিনীর অফিস কিংবা কোরআন তেলাওয়াত। সবসময় সঙ্গে রাখেন হাই ফ্রিকোয়েন্সিয়াল ওয়াকিটকি। শুধুমাত্র পশুর ক্লিনিক ছাড়া আলাদা আয়ের উৎস নেই, কিন্তু চলেন রাজকীয় স্টাইলে। দামি মোটরসাইকেল, গাড়ি আর পোশাক পরিচ্ছদের আভিজাত্য সবকিছুই অনুদানের অর্থে। স্বেচ্ছাসেবীরা এরকম প্রটোকল দিয়ে তাকে রাস্তায় বের করতেন, সাথে জরুরি সেবা 999-এর লোগো ব্যবহার, সবকিছুই ঠিকঠাক ছিল তার। কিন্তু বাগড়া বাঁধায় চ্যানেল 24-এর অনুসন্ধান, যেটি প্রচারের পর রাতের অন্ধকারে জরুরি সেবার লোগো খুলে ফেলা হয়েছে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।